যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগ। আল জাজিরার বিশ্লেষণ। ইরান যুদ্ধে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। সরকারের সমালোচনা করা যেতে পারে, তবে চক্রান্ত বিপজ্জনক, বলছেন রিজভী। বেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে, বলছেন আইনমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিতে গিয়ে আহত হয়ে 18 জন হাসপাতালে ভর্তি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগ। ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ননদের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্ত্বনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত 2টার দিকে উপজেলার শাহপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার সকাল 8টার দিকে তানিয়া খাতুনের উপর এই নির্যাতনের ঘটনা ঘটে। চাঁদ আলী খাঁ পেশায় ইটভাটা শ্রমিক। তিনি উপজেলার শাহপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবিখার ছেলে। ভুক্তভোগী তানিয়া খাতুন জানান, ইতিপূর্বে যৌতুক হিসেবে 1,50,000 টাকা দাবি করলে তার বাবা ওই টাকা দেন। এরপর আবারও টাকা দাবি করা হয়। পরবর্তীতে টাকা দিতে না পারায় স্বামী ও ননদ তাকে প্রায়ই মারধর করতেন। বিয়ের পর থেকেই এমন নির্যাতনের শিকার হচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, স্বামীকে সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করা হয়। এক পর্যায়ে ননদ সান্ত্বনা খাতুনের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে আমার মাথা ন্যাড়া করে দেওয়া হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তানিয়া খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান এবং স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্ত্বনা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই মামলা করা হয়েছে। বাবুলচারা এলাকা থেকে আসামি চাঁদ আলী খাঁ ও সান্ত্বনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সমালোচনা করা যেতে পারে, তবে চক্রান্ত বিপজ্জনক, বলছেন রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও ষড়যন্ত্রের আলামত নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের সমালোচনা করা যেতে পারে, ভুল ধরিয়ে দেওয়া যেতে পারে, তবে কোনো ধরনের চক্রান্ত বা অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা থেকে শুরু করে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা প্রতিটি ক্ষেত্রে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। কারণ স্বাধীনতা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী রাষ্ট্রনায়ক দেশের স্বার্থে আপোষহীন ছিলেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটি রাষ্ট্রে অপরাধ, বিশৃঙ্খলা কিংবা নানা ধরনের সংকট থাকতেই পারে, তবে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো দ্রুত ব্যবস্থা নেওয়া ও আইনের শাসন নিশ্চিত করা। রিজভী বলেন, যে কোনো অন্যায় বা অপরাধের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে এবং জনগণও সেটি দেখছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ডের মতো উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ সহ সব প্রতিষ্ঠানকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হতে হবে। দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক ধারাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি ঘোষণা করে রিজভী জানান, শনিবার ভোর 6টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বেলা 11টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। তিনি বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান রিজভী। আল জাজিরার বিশ্লেষণ। ইরান যুদ্ধে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কাছে নতুন সহায়তার কর্মসূচির আবেদন করেছে বাংলাদেশ। IMF এর বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রোজনার মঙ্গলবার এই তথ্য জানান। তিনি বলেছেন, IMF কর্মীরা কর্তৃপক্ষের সংস্কার পরিকল্পনা ও নীতি অগ্রাধিকার নিয়ে আলোচনা করছেন। তিনি আরও বলেছেন, টেকসই সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে, সহনশীলতা বাড়াতে এবং শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সমর্থনে বাংলাদেশের পাশে থাকতে IMF প্রতিশ্রুতিবদ্ধ। সহায়তার পরিমাণ এখনও নিশ্চিত হয়নি, তবে মার্চ মাসে বাংলাদেশ সরকার জানিয়েছিল, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় বিভিন্ন দাতা সংস্থার
কাছ থেকে $200 কোটি ঋণ চাওয়া হচ্ছে। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হয়েছে। তেলের দাম এখন প্রতি ব্যারেল প্রায় $100 উঠেছে, যা যুদ্ধের আগে ছিল প্রায় $66। বিশ্বের 1/5 তেল ও গ্যাস সরবরাহ হয় হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ অবরোধ দিয়ে রেখেছে। 17 কোটি মানুষের দেশ বাংলাদেশ তার প্রয়োজনীয় তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 95% আমদানি করে। এর বেশিরভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে। গরমের মৌসুমে এই চাহিদা আরও বেড়ে যায়। সংকট সামলাতে সরকার সার কারখানা উৎপাদন বন্ধ রেখেছে। 19 এপ্রিল জ্বালানির দাম 10 থেকে 15% বাড়ানো হয়েছে। পেট্রোলের দাম লিটারে $0.95 থেকে বেড়ে $1.10 হয়েছে। ডিজেল ও কেরোসিনের দামও বেড়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের 80% বেশি আসে তৈরি পোশাক শিল্প থেকে। এই খাতও সংকটে পড়েছে। পোশাক কারখানাগুলো কাঁচামালের বড় অংশ চীন থেকে আনে, যা লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের পথে আসে। সেই পথে এখন সমুদ্র পরিবহন বিঘ্নিত হওয়ার আমদানি খরচ বেড়ে গেছে। কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ডেনিমের পরিচালক সাইদ আহমেদ চৌধুরী বাংলাদেশের পত্রিকা দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসকে বলেছেন, আগামী মৌসুমে কাজের অর্ডার 20 থেকে 25% কমে যেতে পারে। যুদ্ধ শুরু হওয়ার পর মার্চে বেশ কয়েকটি এয়ারলাইন ফ্লাইট বাতিল করে। এতে বাংলাদেশ ও ভারতের বিমানবন্দরে জারার মালিকে ইন্ডিটেক্স সহ বড় পোশাক খুচরা বিক্রেতাদের জন্য পাঠানো পোশাকের চালান আটকে যায়। সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের কারণে অন্যান্য শিল্পেও প্রভাব পড়েছে। প্লাস্টিক পণ্যের কাঁচামালের দামও বেড়েছে। ক্রুড অয়েলের দাম বাড়ায় রেজিনের দামও বেড়েছে। রেজিনের দাম আগে ছিল প্রতি টনে $900 থেকে $950, এখন তা $1500 থেকে $1600 পৌঁছে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিদেশি ঋণ বাড়ছে। অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ ও ব্যালেন্স সব পেমেন্ট ঠিক রাখতে সরকার বেশি ঋণ নিয়েছে। ডিসেম্বরে বাংলাদেশের বিদেশি ঋণ দাঁড়িয়েছে $1135 কোটি। আগের প্রান্তিকে যা ছিল $1122 কোটি। বাংলাদেশ ইতিমধ্যে 2023 সালে শুরু হওয়া $570 কোটি একটি IMF কর্মসূচির মাঝে আছে, যা 4 বছর ধরে চলার কথা। গত সপ্তাহে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের মধ্যে ভার্চুয়াল বৈঠকে দ্রুত নতুন কর্মসূচি চালু করতে দুই পক্ষ একমত হয়েছে। গত সপ্তাহে বিশ্বব্যাংক ইরান যুদ্ধের কারণে সৃষ্ট তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে $35 কোটি ঋণ অনুমোদন করেছে। IMF এপ্রিলে সতর্ক করেছে, ইরান যুদ্ধ বিশ্বজুড়ে ঋণের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বের মোট সরকারি ঋণ বৈশ্বিক জিডিপির প্রায় 94% পৌঁছেছে এবং 2029 সালের মধ্যে তা 100% ছাড়িয়ে যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি হবে সর্বোচ্চ। বেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে, বলছেন আইনমন্ত্রী। মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে। সকালে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, শৈলকুপার এই অঙ্গনে মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে একটি শক্তি। এই অঙ্গনের সাবেক ছাত্র হিসেবে অনুরোধ থাকবে, আপনারা সচেতন হন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি। ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ, সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মোজাম, ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।